জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির উদ্দেশ্য নিয়ে মির্জা ফখরুলের প্রশ্ন। সরকারকে ব্ল্যাকমেইল করছে জামায়াত, বললেন দুদু। চারশোতে ভোট গ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি। অমোচনীয় কালি ব্যবহার না করা সহ নানা অভিযোগ। রাকসুর ভোট কাল। 3 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের 3 ঘন্টা শাহবাগ ব্লকেট। কাল 12টার মধ্যে না মানলে যমুনা অভিমুখে পদযাত্রা। মিরপুরের কেমিক্যাল গোডাউন থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া। ভেতরে ঢুকতে পারছে না ফায়ার সার্ভিস। এখনো নিখোঁজ অনেকে। প্রসিকিউশনের তথ্য উপাত্ত শেখ হাসিনার অপরাধ প্রমাণের যথেষ্ট। 8 জানুয়ারির মধ্যে আওয়ামী লীগ নেতাদের তদন্ত শেষের নির্দেশ। এবং আফগানিস্তান পাকিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘাত। দুপক্ষের ব্যাপক প্রাণহানি। ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইসলামাবাদের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 6টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এই বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলগুলোর প্রতিনিধিরা। বৈঠকের শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলিল হয়ে থাকবে। ভিন্নমত থাকলেও সবার মধ্যে ঐক্যের ধারা অব্যাহত রাখা জরুরি বলেও জানান তিনি। আগামী শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে জুলাই সনদের রাজনৈতিক দলের স্বাক্ষর অনুষ্ঠান। ভবিষ্যতে একটি দলিল হিসেবে, একটি রাজনৈতিক দলিল হিসেবে এটি যখনই যার কাছে যাবে, যিনি এটি ব্যবহার করবেন, তিনি দেখতে পারবেন যে কোথায় কোথায় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল, কোথাও নোট অফ ডিসেন্ট ছিল, কোথায় ভিন্ন মত ছিল, এবং কি প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কি সুপারিশগুলো কে কিভাবে বাস্তবায়ন করেছেন। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, জরুরি বৈঠকের কারণ কি বললেন আলী রিয়াজ, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আমরা ফরেন সার্ভিস একাডেমি আছি, সেখানে কিন্তু ঠিক 6:30টার দিকে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এখানে এসেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা প্রতিনিধি আসার কথা তারাও কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং বৈঠকটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি এবং যেহেতু সেটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি দেখানো হচ্ছে। এবং আজকে যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে, সেই জুলাই জাতীয় সনদ প্রণয়ন করার পরে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে কিন্তু দলগুলোর মধ্যকার যে বিশেষ বৈরিতা দেখা যাচ্ছে এবং মতভিন্নতার কারণে কিন্তু প্রধান উপদেষ্টা আজকে নতুন করে বৈঠক ডেকেছেন। এবং আমরা যতটুকু জানি আজকে বিকেলের দিকেই কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনকে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে ডেকেছিলেন। সেখানে তিনি ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সহ অন্যান্য যে সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে এই প্রক্রিয়াগুলোকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। এবং আমরা জানি যে 17 তারিখে অর্থাৎ আজকে থেকে একদিন পরেই কিন্তু এই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবার কথা রয়েছে। সেটি কিন্তু নানাভাবে এখন পর্যন্ত আসলে হবে কিনা সে নিয়ে কিন্তু কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টা এখানে কথা বলেছেন। সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি, সেখানে প্রধান উপদেষ্টা প্রত্যেকটি দলকে অনুরোধ করছেন যে 84টি প্রস্তাবের ব্যাপারে তারা ঐকমত্য হয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করা যায়। যদিও সেখানে জাতীয় পার্টি, দুঃখিত, জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে কয়েকটি বিরোধ দেখা যাচ্ছে, সেখানে এনসিপিও কিন্তু কিছুটা মতভিন্নতা দেখা যাচ্ছে। অর্থাৎ তারা চাচ্ছেন যে নির্বাচনের আগেই এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং সে কারণে তারা গণভোটের প্রক্রিয়া যাচ্ছেন এবং একই সাথে সংবিধান যেটি রয়েছে সেই 72 সংবিধানকে পুরোপুরি বাতিল করবার যে দাবি সেটিও কিন্তু জামাত ইসলামী সহ এনসিপি আরো কয়েকটি দল কিন্তু সেই দাবি করছেন এবং সেক্ষেত্রে বিএনপির অবস্থান কিছুটা উল্টো। ফলে তারাও কিন্তু এই স্বাক্ষর করবেন কিনা তা নিয়েও কিন্তু কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সেই ধোঁয়াশাটা কাটিয়ে উঠবার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা আজকে সবগুলো রাজনৈতিক দলকে অতি জরুরি বৈঠকের আহ্বান করেছেন এবং সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে বিএনপির সালাউদ্দিন আহমেদ
জামাত ইসলামের সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহির, এনসিপি থেকেও এসেছেন এবং অন্যান্য বামপন্থী এবং মধ্যমপন্থী এবং ইসলামপন্থী সব দলে কিন্তু এখানে এসেছেন এবং তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পরে হয়তো বৈঠক শেষ হলে আমরা আরো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন দাবির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিকে জামায়াত সরকারকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ বিষয়ে আরো জানাচ্ছেন আলী আকাশ আকাশ। জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশে ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশের আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জামায়াতে ইসলাম অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেইল করছে। যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেইলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে, পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সবসময় গত 54 বছর ধরে নিজের কলোনি হিসাবে তারা আমাদেরকে শোষণ করেছে। দুপুরে বরিশাল সদর উপজেলার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়াকে আগামী দিনে আর সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। কদিন আগে তিনি মাজারে এসেছিলেন, তা দেখে দেশের মানুষ উল্লসিত হয়েছে। আজকেও তারেক রহমান আসবেন, তার আগে তিনি যতটা পারেন কমিটিগুলো দেখে বিভিন্ন রিপোর্ট নিয়ে তিনি যথাযথ নেতৃত্বের কাছে কমিটিগুলো দেবেন। এদিকে ঠাকুরগাঁওয়ে গড়িয়া ইউনিয়নের বটতলায় সুধীজন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, হিংসার রাজনীতি নয়, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাঁড়ায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচন থেকে পণ্ড করতে চায়। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না, ওই পিয়ারটা বুঝেন। তারা বলেন না আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিয়ার বুঝেন, তাহলে এটা কেমনে হবে? দেশ বাঁচাতে রাজনৈতিক দলগুলোকে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা। চাকসু নির্বাচন নিয়ে ব্রিফ করছে ছাত্রদল প্যানেল, সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো, তার ছিঁড়ে ফেলে এবং আইটি সেল দিতে মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো, আর যখন ওনারা যেই জায়গায় অসংখ্য হিসেবে লিখবো আর ওনাদেরকে দিব, ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। তো এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা বলেছি। তারা শিক্ষার্থীদের বিরক্ত করেছেন এবং ঘটনার সৃষ্টি হয়েছিল। উৎসব মুখর পরিবেশে শেষ হলো চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বুধবার সকাল থেকেই ভোট দিতে আগ্রহের কমতি ছিল না শিক্ষার্থীদের। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনার প্রস্তুতি। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, গণনা শুরু হতে কত সময় লাগতে পারে? সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন সেটি মূলত অনুষ্ঠিত হয়েছে আজ সকাল থেকে, সকাল 9টা থেকে ভোট গণনার মধ্য দিয়ে বিকাল 4টা বাজে কিন্তু ভোট গণনা শেষ হয়েছে। তবে তেমন কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কিন্তু ছাত্রদল এবং শিবিরের তাদের যে পাল্টাপাল্টি দোষারোপ সেটি কিন্তু ছিল। কারণ এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে চাকসু ভবনের সামনে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেখানে তারা ছাত্র দলের বিভিন্ন বিষয় নিয়ে তারা অভিযোগ করছিলেন। এখন একটু আগে কিন্তু মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু ছাত্র দলের সমর্থিত যেসব যে প্যানেলটি রয়েছে সেটি তারা সংবাদ সম্মেলন করেছেন। তারাও কিন্তু তাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেটি তারা পেশ করেছেন। চাকসু নির্বাচনে কিন্তু মোট 13টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে কিন্তু ভোট গণনার যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হবে একটু পরে, কারণ নির্বাচন কমিশন বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর কিন্তু তাদের যে ভোটের বাক্স বা ভোটের ব্যালট পেপার গুলোকে তারা এক জায়গায় এনে জড়ো করেছেন ইতিমধ্যে। সেখান থেকে এখন থেকে কিছুক্ষণ পরে মূলত তাদের যে ভোট গণনা সেটি শুরু করবেন। তবে তেমন কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটেনি। তবে সেন্ট্রাল স্টেট ফর হিউম্যানিটি নামে একটি পরিষদ, তারা সভাপতি ছাত্র শিবির এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করলে তারা ভিপি এবং জিএস প্রার্থীরা তার নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। পাশাপাশি আরো কয়েকজন প্রার্থী বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু তারা যে নির্বাচন সেটি তারা প্রশ্নবিদ্ধ বলে বলছেন। তবে ছাত্রদল আর শিবিরের পক্ষ থেকে যে পরস্পর যে দোষারোপ সেটি এখন পর্যন্ত চলছে। তবে কোনো পক্ষ এখনো নির্বাচন প্রত্যাখ্যান বা নির্বাচন বর্জনের কোনো কিছু তারা ঘোষণা দেয়নি। তবে শিবিরের পক্ষ থেকে যে পাল্টাপাল্টা অভিযোগ করা হচ্ছে এবং যে আপনার ছাত্র দলের পক্ষ থেকে যে অভিযোগ সেটি এখনো চলছে। কারণ একটু আগে শিবির সংবাদ সম্মেলন করে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিল এবং তারপরেই শিবিরের সংবাদ সম্মেলন পরপরেই কিন্তু ছাত্র দলের সমর্থিত যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করছেন। তারাও সংবাদ সম্মেলনে তাদের যে বিভিন্ন অভিযোগ সেটি তারা দিয়েছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত বলা যায়, অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা ঘটেনি। কারণ ভোট গ্রহণের আগে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন ছিল। তো চাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী একেএম নাজিম। ঐকমত্য কমিশনের সঙ্গে জরুরি বৈঠকে কথা বলছেন রাজনৈতিক দলের নেতারা। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে, সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা দিতে হবে। আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে, এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এভাবেই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দল সমূহ যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে সে একটা জাতীয় সনদ হবে এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে। তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য। এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহুদিনের ব্রেইনস্টর্মিং এর মধ্য দিয়ে। সেটা কি হতে পারে? সোভারেইন অথরিটি ডিরাইভ করবে সোভারেইন অথরিটি থেকে সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কিন্তু সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছি না, সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা, কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল 7 অনুসারে সেই জনগণের, তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব যারা পার্লামেন্টে যাবে। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেখছেন সংবাদ সন্ধ্যা।
শেষ হয়েছে রাকসু নির্বাচনের সব প্রস্তুতি। কাল সকাল 9টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ভোটের দিন 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি এবং 12 প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। প্রার্থী ও ভোটাররা জানান উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন তারা। বুধবার দুপুরে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসু নির্বাচনের 17টি হলের ভোট গণনায় সর্বোচ্চ সময় লাগবে 17 ঘণ্টা। ফলাফল প্রস্তুত করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। নির্বাচনের ফলাফল প্রস্তুত করার জন্য একটি অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ সদস্য নিয়ে গণনা ও ফল প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। রাকসু নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন? ভোটারদের পরিবেশ নিয়ে কি বলছেন প্রার্থী ও ভোটাররা? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বহুল প্রতীক্ষিত যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, সেটি কিন্তু রাত পোহালেই কিন্তু আগামীকালকে সকাল 9টা থেকে শুরু হবে। সে লক্ষ্যে এর মধ্যে কিন্তু সমস্ত যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা যেটি বিকেলে আমরা শুনেছিলাম যে আসলে তাদের যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের যে এখন পরিস্থিতি, আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আসলে ভোট দেওয়ার যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর গুনছে। তবে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত এবং শিক্ষার্থীদের মধ্যে যে একটি উৎসবমুখর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু বিরাজ করছে। তবে পুরো নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু আমরা দেখেছি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যিনি কভার করেছেন আমাদের সহকর্মী রাজশাহীর বিভাগীয় প্রধান কাজী সাহেদ, আমরা একটু তার থেকে শুনতে চাই যে আসলে নির্বাচন প্রক্রিয়া তো প্রায় শেষ হয়ে গেছে। বিকালে নির্বাচন কমিশন বলেছেন যে আসলে তারা শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছেন। তো আসলে এখন পর্যন্ত আসলে কি কি প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কি কি অসঙ্গতি যদি থাকে কি আপনার লক্ষ্য করেছেন? আপনাকে যদি বলি যে যেহেতু 90 সালে এই নির্বাচনটি হয়েছিল, তারপরে প্রায় 35 বছর পরে আবারও হতে যাচ্ছে আগামীকালকে যে ভোটটি হবে। তো এই 35 বছরের একটা রাজনৈতিক যে নেতৃত্ব বিকাশের যে জায়গাটি সেটি সংকুচিত ছিল, সেটি একটু প্রসারিত হয়েছে। এটি একটি পজিটিভ দিক। এছাড়া আমরা যদি বলি যে ভোট পেছানোর দাবি কিংবা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটের অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে কিছু উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত কিন্তু সব রাজনৈতিক দলের যারা প্রার্থী ছিলেন কিংবা স্বতন্ত্র প্রার্থী, তারা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখেছেন। এবং এই যে প্রচারণা দীর্ঘ সময় ধরে, এখানে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো প্রার্থীরা কিন্তু কোনো বাকবিতণ্ডায় জড়াননি। যদিও কিছু ছোটখাটো অভিযোগগুলি তারা নির্বাচন কমিশনে দিয়েছিলেন, কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। এটাই বলবো যে এখানে যে পরিবেশটি ছিল সেটি খুবই ভালো। কিন্তু যে সমস্যাটি হয়েছে সেটি হলো যে অসঙ্গতি যদি আমরা কিছু বলি, সেটি হলো যে গণমাধ্যম কর্মীদেরকে যে ধরনের বাইন্ডিংস এর মধ্যে এখানে ফেলা হয়েছে, আমরা বুঝবো যে কালকে যখন কভার করতে যাব ভোটটি, সেখানে গণমাধ্যম কর্মীরা অনেক বাধার মুখে পড়বেন। বিধিনিষেধগুলি খুব কঠোর করা হয়েছে, যেগুলো সাধারণত একেবারে নির্বাচন বা সংবাদ কভার করতে গেলে পরে বাধার মুখে পড়তে হবে। এটি এক ধরনের ইয়ে। তারপরে নির্বাচন কমিশনের যারা দায়িত্বে ছিলেন তাদের এক রকম কথাবার্তার কারণে শিক্ষার্থীদের মধ্যে কিছু যদি বলি যে মিসকনসেপশন তৈরি হয়েছিল, সেটি একটা ব্যাপার ছিল। তাছাড়া ওভারঅল যদি বলি যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা প্রার্থী হয়েছেন তারা এবং সাধারণ ছাত্র শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু সব ধরনের সহযোগিতা করেছেন। এবং এখন পর্যন্ত যদি বলি একটা উৎসবমুখর পরিবেশে কালকের ভোটটি হবে, আমরা এটা প্রত্যাশা করছি। ধন্যবাদ সাহেদ আপনাকে। শুনছিলেন যে আসলে এখনকার মতো যে পরিস্থিতি, এটি কিন্তু অনেকটাই শান্ত রয়েছেন এবং সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি অনেকটাই শান্তিপূর্ণ অবস্থানে রয়েছেন। তবে আগামীকালকে সকালে কিন্তু 9টা বাজে নির্বাচন শুরু হবে। তারপরে হয়তো আমরা দেখতে পারবো যে আসলে শিক্ষার্থীদের মধ্যে যে একটি উৎসাহ, সেই উৎসাহ নিয়ে তারা কতটুকু ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং তারা তাদের ভোটটি প্রয়োগ করছেন। তবে সব মিলে যদি বলা চলে সমস্ত ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু এর মধ্যে সমাপ্ত হয়েছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে। ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে কথা বলছেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা যেমন মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা
এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর হব, সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। যে কলম দিয়ে অমুকে সই করেছিল, এই কলম দিয়ে অমুকে সই করেছিল, কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাতে করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। কারণ মানুষ ভুলতে পারবে না, ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে। এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না, কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো বিশাল একটা কর্মকাণ্ড। এই মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন, মনে হচ্ছে হতাশ হয়েছেন, মনে হয়েছে এটা কোথাও কোনোদিন সমাপ্ত হবে না, অসমাপ্ত হয়ে থেকে যাবে। এটা অসমাপ্ত থেকে যায় না, আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনক ভাবে সমাপ্তিতে এনেছেন। এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন, আমি কিছু জানি না, এরকম না। আপনারা ভেবে চিনতে আপনারা নিয়ম কানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। এইটা জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রইল। সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি। আর এই ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো, সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে, এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ, তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের এই কন্ট্রিবিউশন যেটা, অবদান যেটা এখানে হলো, সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না। আমরা চেষ্টা করব, অন্তত আমি যতদিন পারি চেষ্টা করব যেগুলো প্রত্যেকের কাছে যেন যায়। যেভাবে স্কুলের ছেলে মেয়েরা কিভাবে কি আঙ্গিকে পড়বে, জানবে যে এসেন্সটা কি ছিল, কি বিষয় ছিল। কলেজে গেলে তারা কি অঙ্গিটা এটা দেখবে, যাতে করে সবার মনের মধ্যে থাকে কেন আমরা এই একমত হতে পেরেছি, এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা। একমত হওয়া এক জিনিস, এটাকে সঞ্চারিত করা আরেক জিনিস। এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে, যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায়, তারা প্রশ্নগুলো দেখে, উত্তরগুলো দেখে, এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা, ভবিষ্যতে সে কি করবে, অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো। এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা। আরেকটি জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে, যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ। এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা, এগুলো বই করে রাখা, যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে, হারিয়ে না যায়। এই ভিডিও ছেলে মেয়েরা দেখবে, নাগরিকরা দেখবে, যারা রাজনীতি করে, যারা রাজনীতি করে না তারা দেখবে, বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছে, কিন্তু বিষয়ভিত্তিক হবে। আপনাদের সেগুলো এডিশন বা এডিশনস হতে থাকবে, যেগুলো মানুষের কাছে অ্যাভেলেবল হবে, সোশ্যাল মিডিয়াতে থাকবে, যেগুলো দেখতে পারে এই ইস্যু থেকে বিতর্কটা কি ছিল, সমাধানটা কি হয়েছিল, আমি কোন পক্ষে এটাতে থাকতাম, এটা আমি যদি সুযোগ পেতাম, এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে মনে করবে। কাজে এখানে এটা শেষ হয়ে গেল না, জুলাই সনদ আমরা সই করে দিলাম, এটা শেষ হলো, এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো। দর্শক, ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে কথা বলছিলেন আমাদের প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। 30 ঘন্টার বেশি সময় পরও পুরোপুরি নিভানো যায়নি মিরপুরের শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনে লাগা আগুন। দাহ্য কেমিক্যাল থাকায় আগুন নেভাতে আরো সময় দরকার বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। সেখানকার সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনাদের জানাতে চাই, এখনো ধোঁয়া বের হচ্ছে সে কেমিক্যাল গোডাউন থেকে। আপনারা জানেন যে 30 ঘন্টা পার হয়ে গেলেও আগুনের ধোঁয়া কিন্তু বের হচ্ছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের সাথে আমাদের কথা হয়েছে। ফায়ার সার্ভিস টিম জানিয়েছে যে এখন পর্যন্ত আগুন নেভানো গিয়েছে, কিন্তু তারপরেও আগুনের ধোঁয়ার বন্ধ হচ্ছে না, কারণ ভেতরে প্রচণ্ড দাহ্য পদার্থ এখনো জ্বলছে এবং পুরো এলাকাটাই বিষাক্ত হয়ে আছে। এবং আপনাকে বলতে চাই যে আমরা এখন যারা আছি এখানে অবস্থান করছি তারা সকলেই কিন্তু মাস্ক পরে আছে এবং ফায়ার সার্ভিসে যারা
কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারাও কিন্তু নিজেরা মাস্ক পরে এবং ওই কেমিক্যালের ধোঁয়া থেকে কিন্তু দূরে অবস্থান করছেন, কেননা পুরো এই গলিটি এবং পার্শ্ববর্তী যে গলিগুলো রয়েছে সেই পার্শ্ববর্তী গলিগুলোও কিন্তু বিষাক্ত গ্যাসে পুরো পরিপূর্ণ হয়ে গেছে এবং বিষাক্ত গ্যাসের জন্যই কিন্তু তারা নিঃশ্বাস নেওয়ায় দুরূহ হয়ে গেছে। এবং আমরা শুনেছি যে এই ফ্যাক্টরির পেছনের 2 গলি পরে আরেকটি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, যেখানে 50 জনের মতো আজকে যারা গার্মেন্টসে এসেছিলেন তারা অসুস্থ হয়ে ফিরেছেন। এবং আমরা আপনাকে জানাতে চাই যে এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে এখন পর্যন্ত যে 16 জনের মৃত্যু হওয়ার কথা আমরা জানতে পেরেছি এবং একজন আহতের ঘটনা আমরা জানতে পেরেছি। এর বাইরে কখন নাগাদ এই ধোঁয়া বন্ধ হবে বা কখন তারা ফায়ার সার্ভিস কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কখন এই জায়গাটিকে উন্মুক্ত ঘোষণা করবে তা এখনো জানা যায়নি, এর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তো এই ছিল মিরপুরের শিয়ালবাড়ির যে ফ্যাক্টরির অগ্নিকাণ্ড ঘটনার থেকে সর্বশেষ সংবাদ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, উৎসব ভাতা 75% আর চাকরি জাতীয়করণের দাবিতে টানা 4র্থ দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দুপুর 2টো থেকে প্রায় 3 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে তারা। পরে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে দাবি মেনে না নিলে আলটিমেটাম দিয়ে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকরা।